সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব হাসিনার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত, কোনো সমঝোতায় বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিকে দিকে সেই বার্তা রটে গেল ক্রমে। কোন বার্তা রটে গেল? কে পাঠালেন বার্তা? এই বার্তায় নিঃসন্দেহে ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যিনি বার্তা পাঠিয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং ধাত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এতদিন একটা গুজব, একটা আভাস পাওয়া যাচ্ছিল শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের। এবার আর সেই সব গুজব নয়, একেবারে সরাসরি শেখ হাসিনা বলে দিলেন এই বছরেই তিনি বাংলাদেশে পা রাখতে চলেছেন। হাসিনাবিহীন বাংলাদেশে এতদিন ধরে যে নৈরাজ্য, অত্যাচার ও কুশাসনের ছবি ধরা পড়েছে, তার পরিসমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে সুশাসন ফেরাতেই হাসিনার প্রত্যাবর্তনের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা ফেরার ব্যাপারে কিছু শর্ত থাকছে কি? যেমন হাসিনাকে কি ভারত সরকার প্রত্যর্পণ নিয়ে কোনো মতামত জানিয়েছে, নাকি G7 বৈঠকেই শেখ হাসিনার ফেরার যাবতীয় কথা হয়ে গিয়েছিল মোদী ও ট্রাম্পের মধ্যে, যা এতদিন প্রকাশ্যে আনা হয়নি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে কি সরাসরি প্রধানমন্ত্রী কুর্সি এগিয়ে দেবেন তারেক রহমান? না আরো বিরোধ বাঁধবে হাসিনা বনাম বিএনপি সরকারের? কারণ হাসিনা প্রত্যাবর্তন করলে তিনি আওয়ামী লীগ ও সরকারের রাশ নিজের হাতে নিতে চাইবেন। উল্টো দিকে তাকে কি সেই সুযোগ দেবে বিএনপি? বাংলাদেশে শেখ হাসিনা ফেরা মাত্রই যে রাজনৈতিক জলঘোলা আরো হবে, তা তো বলাই বাহুল্য। হাসিনা দেশে প্রত্যাবর্তন করলে আওয়ামী লীগের কর্মীরা আরো বহুগুণ সক্রিয় হবেন। এখন থেকেই বাংলাদেশের এলাকায় চলছে মিছিল। কয়েকদিন আগেই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা দিবসে নিষেধাজ্ঞাকে উড়িয়ে যেভাবে মিছিল ও দলের জন্মদিন পালন করা হলো, তাতে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি হচ্ছে। আর কোনো সন্দেহই নেই, যদি শাক দিয়ে মাছ ঢাকার মতো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি দেশে এখন আওয়ামী লীগের নাম মুছে গিয়েছে, তাই যদি হবে তাহলে কেন ৩০শে জুন পর্যন্ত ৬টি জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী? কি উত্তর দেবে প্রশাসনের? আসলে আওয়ামী লীগকে বিএনপি ভয় পাচ্ছে। ভারতের এক নামী সংবাদ মাধ্যমে হাসিনা জানান যে এবছরই তিনি ফিরছেন দেশে। এটা তার ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, দেশে গণতন্ত্র ফেরাতে ও দেশবাসীর পাশে দাঁড়াতেই এটা জরুরি। আর মৃত্যুকে তিনি ভয় পান না বলেই জানান। ১৯৭৫ সালে গোটা পরিবারকে হারিয়ে বুক থেকে ফিরে এসেছেন তিনি বলে জানান। তিনি বলেছেন যে তাকে বহুবার মারার চেষ্টা হয়েছে, তারা আওয়ামী লীগকে রাজনীতির বৃত্ত থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তা হবে না, তারা ব্যর্থ হবে। আওয়ামী বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের অভিযোগও উঠেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ময়দানে বাইরে রেখে ভোটও হয়ে গিয়েছে। এত সবেরও পরে বিদ্রোহ ঘোষণা করে আওয়ামী লীগ, বরং দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেছে প্রত্যাবর্তনের, অপেক্ষা করেছে তাদের সর্বময় নেত্রী। আর এবার তো শেখ হাসিনা ঘোষণাই করে দিলেন যে এই বছরেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আরও জানিয়ে দেব, আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। অত্যাচারীদের নাম ঠিকানা লিখে রাখুন, দেশে ফিরে প্রত্যেকের বিচার করব, ঘোষণা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদন। আমি আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী বলবো, আপনাদের যা নির্যাতিত যারা, কারা মেরেছে, কারা নির্যাতন করেছে, কারা অত্যাচার করেছে, তাদের নাম ঠিকানা সবকিছু তালিকা করেন। সমস্ত তালিকা করে দিন একভাবে যাবে না, দিন আসবে। প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে যে রোমান মেজর জেনারেল হতো না। হ্যাঁ, আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশটি হতো না, প্রধানমন্ত্রীদের দূরের কথা। তাহলে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা। আর ইউনুস বাটপাড়ির কথা বলবো না, তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মিথ্যা ভাব দিয়েছে। এখন তো তার যে সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে সবকিছু আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই ভাইরাসের আমদানি চেপে নিয়ে গেছে। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিত পা চাপতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। তো সবাই ভালো সুস্থ থাকবেন। যারা এখানে অসুস্থ বা তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই শত শত শিশু যে মারা গেল, এর জবাব ইউনূস এবং তার উপদেষ্টা তাদেরকে দিতে হবে। কেন ভ্যাকসিন কেনে নাই? যারা এভাবে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা এরা বোঝে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, সব টাকা মেরে খেয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ৭,৯৭,০০০ কোটি টাকা বাজেট দিয়ে আমি ৪১,০০০ কোটি টাকা শুধু টিকা করা এবং এই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে রেখে এসেছি। গেল কোথায় সে টাকা? সেই জবাব দিয়ে করতে হবে তাদেরকে, এবং এর তদন্ত করতে হবে যে কেন টিকা কেনা হয়নি। ইউনিসেফ যেখানে চিঠি লিখলো, তারা জবাব দিল না। ইউনিসেফ গাভীর সাথে আমাদের ছিল, কিন্তু কেন কেনা হলো না সেই জবাব কিন্তু পাওয়া যায়নি। সেই জবাব আদায় করতে হবে আমাদের। যত শিশুর জীবনে ছিনিমিনি খেললো কেন? আর ওই গ্রেনেড তার একজন ক্ষমতা আসলো, সে তো খোঁজ নেয়নি। টিকা কেনা হলো কিনা, শিশুদের টিকা দেওয়া হলো কিনা, শিশুদের রক্ষা করতে হবে কিনা, ওসব চিন্তা নাই। যখন শিশু মারা যায়, মারা আহাজারি করে বুক চাপিয়ে, তার বউ আর মেয়েকে সিনেমা দেখে, থিয়েটার দেখে, শেষে কি গাড়ি চালায়, এটা কি? এদেরও জবাব দিতে হবে এবং সমস্ত ঘটনা তদন্ত করতে হবে এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের
সংগঠনের অনেক নেতাকর্মী কৃষকের ধান কেটে দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে, রোজার সময় তাদের ইফতার ব্যবস্থা করছে, শীতের সময় কাপড় দিচ্ছে, করে যাচ্ছে, যারা কাজ করে তারা করে যাচ্ছে। আর কিছু আছে বসে মানে এখানে এর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। আমি হিসাব নিচ্ছি, এগুলো হিসাব মতোই করা হবে। যেটার মধ্যে এই সমস্ত বন্ধ করে দিয়ে এক হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে সমস্ত কমিটিগুলো এখনো বাকি আছে সেগুলি পূর্ণ করে দিতে হবে, আর সংগঠন নিয়ে চলতে হবে। কারণ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে, যে দল এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, যে দল অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল। আমরা এখানে শেষ করছি। কোন হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ যুবক, হাফেজ। শেখ হাসিনা তো চলতি বছরই বাংলাদেশে ফিরছেন, কিন্তু তিনি ফিরলে সেটা আদৌ হজম করতে পারবে তো তারেক রহমানের বিএনপি সরকার, নাকি আক্রোশের বর্ষবর্তী আওয়ামী লীগের কণ্ঠরোধ করতে বড়সড় কাণ্ড ঘটাবে বিএনপি সরকার? শেখ হাসিনা চলতি বছরেই যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তা স্পষ্ট করেছেন এক সাক্ষাৎকারে। বইকে পরোয়া না করে তা প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের জন্য হবে বলে স্পষ্ট করেছেন তিনি। আল্লাহর কাছে দোয়া করেন যে এই যুগের অত্যাচারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারি। সেই বার্তা যাচ্ছে, এবং যে অর্জন আসছে সেই খাম্বা ড্রোন হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে, তারপরে বাংলাদেশে যাবো। কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না, আমি গেলে যে কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 154টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাবো দেশে। যা থাকে কপালে সে আল্লাহ বারবার রাখে, বা আল্লাহ সেটা রক্ষা করবে। ভারতের এক নামী সংবাদ মাধ্যমে হাসিনা জানান, এবছরই আমি ফিরছি দেশে। এটা আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়। দেশের গণতন্ত্র ফেরাতে এবং দেশবাসীর পাশে এটা জরুরি। আর মৃত্যুকে আমি ভয় পাই না। 1975 সালে গোটা পরিবারকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমাকেও বহুবার মারার চেষ্টা হয়েছে। ওরা আওয়ামী লীগকে এদের বৃত্ত থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তা হবে না। বাংলাদেশের এক বিশিষ্ট সাংবাদিকের কথায়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সহজ হবে না। শেখ হাসিনার শাস্তি কার্যকর করতে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বাংলাদেশের বিএনপি সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। আবার উল্টো দিকে শেখ হাসিনা ফিরে এলে তার শাস্তি কার্য না হলে এর প্রতিবাদ করবে বিরোধীরা। তখন জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য বিরোধী দলগুলি প্রবল চাপ দেবে বিএনপিকে। সেই চাপ নিয়ন্ত্রণ করা সরকারের কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। ফলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে উভয় সংকটের মধ্যে পড়ে যাবে বিএনপি সরকার। একদিকে হাসিনা মৃত্যুদণ্ড কার্যকর করা এবং অন্যদিকে তা না হলে প্রশাসনকে বিরোধীরা অনবরত ব্যতিব্যস্ত করে তুলবে। আর হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও সরকারের উপর বাধা আসবে যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ভাবে রদ করা যায়। এক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন দীনেশ ত্রিবেদী। ভারত সরকার তাকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠিয়েছে যাতে দুই দেশের রাজনৈতিক জটিলতা কাটে। রাজনৈতিক একাংশ বলছে শেখ হাসিনাকে না ফেরানোই বুদ্ধিমানের কাজ হবে তারেক সরকারের। এর অন্যতম বড় কারণ হলো সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ আগামী 5 বছর বিএনপির মেয়াদ শান্তিভাবে পেরানো। তা করতে হলে শেখ হাসিনার বাংলাদেশে কামব্যাকটা কখনোই বাঞ্ছনীয় নয়। বাংলাদেশে হাসিনা ফিরে এলে বিএনপি সরকার হাসিনার সমর্থক এবং হাসিনা বিরোধী দুইয়ের চাপে পড়ে যাবে। চারজনে বাংলাদেশে বড়সড় অশান্তি করবে, আইন শৃঙ্খলা নিয়ে গাফিলতির অভিযোগ করবে সরকারের বিরুদ্ধে। সেই চাপকে নিতে পারবে সরকার? তার থেকে সরকারের শান্তিপূর্ণভাবে 5 বছরের মেয়াদ পেরিয়ে যাওয়ায় একমাত্র লক্ষ্য তারেক রহমানের। তাই হাসিনা ফিরছেন এমন হাওয়া গরম করে যদি সরকারের একটি পূর্ণ কাটিয়ে ফেলা যায়, তবে চতুর্দশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা হবে না। তাই এখন দেখার এই উভয় সংকট থেকে তারেক রহমান কিভাবে বেরোতে পারেন। বাংলাদেশের সর্বনাশ করে ফ্রান্সে গেলেন, আবার ফিরেও এলেন ইউনূস। কিন্তু বাংলাদেশের মানুষ এখন একটি প্রশ্ন করছে, এই সফরে আসলে বাংলাদেশের কি লাভ হলো? কোটি টাকার কূটনীতি, ভবিষ্যতের বড় কোনো অর্থনৈতিক পরিকল্পনা? আজকের ভিডিওতে আবেগ নয়, তথ্য ও বিশ্লেষণে আলোয় সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক পক্ষ এই সফরকে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে। অনুমোচকরা বলছেন, সফর শেষ হলেও দেশের মানুষ এখনো দৃশ্যমান তেমন কোনো অর্জনের খবর পায়নি। ফলে প্রশ্ন উঠছে, তার এই ফ্রান্স সফরের বাস্তব ফলাফল কি? যে কোনো দিনে প্রথমে বুঝতে হবে, একটি রাষ্ট্রীয় সফরের মূল্যায়ন শুধু ছবি তোলা বা আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে করা যায় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সফরে সেখানে কি ধরনের সমঝোতা হয়েছে, নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি না, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি বা বাণিজ্য খাতে কোনো কার্যকর অগ্রগতি হয়েছে কিনা। যদি এইসব ক্ষেত্রে বাস্তব উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তবে তার সুফল আসতে সময় লাগতে পারে। তবে সমালোচকদের যুক্তিভাবে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষ মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ এবং বিনিয়োগ সংকট নিয়ে উদ্বিগ্ন। তাই ইউনূসের বিদেশ সফরের পর স্বাভাবিকভাবে জানতে চায়, এই সফরের মাধ্যমে দেশের জন্য নতুন কি অর্জিত হলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক কূটনীতিতে অনেক আলোচনা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয় না। অনেক সময় প্রাথমিক বৈঠকে দীর্ঘ আলোচনা
আলোচনার মাধ্যমে চুক্তি চূড়ান্ত হয়। ফলে কোনো বিদেশ সফরের প্রকৃত মূল্যায়ন করতে হলে কয়েক মাস অপেক্ষা করাও প্রয়োজন হতে পারে। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখে। স্বদেশ সফরকে সফল বলবে, বিরোধীরা প্রশ্ন তুলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন সচেতন নাগরিকের দৃষ্টিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ফলাফল। বিদেশ সফরের পর যদি বাংলাদেশে বিনিয়োগ বাড়ে, সম্প্রসারিত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতি উপকৃত হয়, তবে সেটাই হবে প্রকৃত সাফল্যের প্রমাণ। আর যদি দৃশ্যমান কোনো পরিবর্তন না আসে, তাহলে সমালোচনার জায়গাই থাকে না। এখানে প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তা হলো ফ্রান্স সফর কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত সাফল্যের ভিত্তি তৈরি করেছে, নাকি এটি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এর উত্তর মিলবে সময়ের সঙ্গে। প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নেবে কিংবা নেবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রান্স সফরকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশের বিএনপি সরকার বলছে এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করবে, বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে এবং কূটনৈতিক সহযোগিতা আরো বাড়াবে। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, সফরের দৃশ্যমান সাফল্য কোথায়? সাধারণ মানুষের এর প্রভাব কবে দেখা যাবে? ফ্রান্স সফরের সময় বিভিন্ন পর্যায়ে বৈঠক, আলোচনা, সম্ভাব্য সহযোগিতার বিষয় সামনে এসেছে। তবে এখন পর্যন্ত এমন কি সিদ্ধান্ত হয়েছে যা বাংলাদেশের অর্থসংস্থান বা বৈদেশিক বিনিয়োগে তাৎক্ষণিক পরিবর্তন আনবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে। আবার অনেকে বিশ্লেষকের মতো বলছেন, আন্তরিক সফরের ফল সবসময় সঙ্গে সঙ্গে চোখে পড়ে না। অনেক চুক্তি, বিনিয়োগ কিংবা কূটনৈতিক সমঝোতার বাস্তব ফল আসতে মাস বা বছরও লেগে যেতে পারে। তাই সফরকে সম্পূর্ণ ব্যর্থ কিংবা অসাধারণ সফর দুভাবেই এখনই চূড়ান্ত মূল্যায়ন করা কঠিন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল দাবি করছে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং নানান রাজনৈতিক মধ্যে এই সফর নিয়ে বড় বড় ঘোষণা দেওয়া হলেও সাধারণ মানুষ এখনো বাস্তব কোনো পরিবর্তন অনুভব করে না। তাদের মতে জনগণ এখন প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান ফলাফল দেখতে চায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ফ্রান্স শুধু কূটনৈতিক সৌজন্য ছিল নাকি ভবিষ্যতের বড় কোনো অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি? বাংলাদেশে কি এবার বিনিয়োগের জোয়ার আসবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, নাকি সবকিছুই থেকে যাবে আলেবেলে? ফ্রান্স সফর বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল বয়ে আনবে, নাকি সমালোচকদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হবে? এদিকে শুরুতে সংখ্যাটা দিয়েই বলি, 6 মাস, 6টি মাজারে হামলা, 1 জন নিহত, নারীসহ অন্তত 10 জন আহত। সংখ্যাগুলো শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে একটা করে পরিবার আছে, একটা করে সম্প্রদায় আছে, যাদের কাছে ওরস মানে শুধু উৎসব নয়, বেঁচে থাকার একটা সংস্কৃতি। আর সেই সংস্কৃতির ওপর যখন বারবার হামলা হয়, রাষ্ট্র তখন চুপ করে থাকে। কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শামীম বাবাকে যেভাবে হত্যা করা হল, তা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোরআন অবমাননার অভিযোগ তুলে একদল মানুষ দরবারে ভাঙচুর চালাল, আগুন দিল, একজন পীরকে খুন করে ফেলল, আর এই ঘটনার মামলায় নাম এল জামায়াতে ইসলামী আর খেলাফত মজলিসের নেতাকর্মীদের। এটা কাকতালীয় নয়। বছরের পর বছর ধরে এই দুই সংগঠন সুফি ধারার বিরুদ্ধে যে আদর্শিক অবস্থান নিয়ে চলেছে, মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন এখন লাশ হয়ে ফিরছে। কিন্তু প্রশ্ন হল, রাষ্ট্র কোথায়? 2024 সালের 5ই আগস্টের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার নিজেদের বৈষম্য বিরোধী, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কারিগর দাবি করল, তাদের হাত ধরেই তো দেশে 97টি মাজার হামলার প্রমাণ মিলল। 16 বেশি সময় ক্ষমতায় থেকেও একটা কার্যকর সুরক্ষা কাঠামো দাঁড় করাতে পারল না তারা। মুখে সংস্কারের বুলি, বাস্তবে সুফিধারার মানুষগুলো একের পর এক আক্রান্ত হয়েছে, আর সরকার সেটাকে আইন শৃঙ্খলার সাধারণ বিষয় বলে এড়িয়ে গেছে। এরপর ক্ষমতায় এলো বিএনপি। প্রত্যাশা ছিল অন্তত এবার বদলাবে ক্ষেত্রটা। কিন্তু 6 মাসে 6টা হামলা, তার মধ্যে মাত্র 2টোতে মামলা, 7 জন গ্রেপ্তার, বাকি সব আক্রমণের হোতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মাকামের প্রতিবেদন স্পষ্ট বলছে, ক্ষতিগ্রস্ত মাজার দরগাহকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো উদ্যোগ নেই। যে সরকার ক্ষমতায় বসেই সবার আগে আইনের শাসন আর সবার জন্য নিরাপদ বাংলাদেশের কথা বলেছিল, তাদের আমলেই সুফি সাধকের নিথর দেহ পড়ে থাকল। এরা বহুদিন ধরে মাজার-কেন্দ্রিক ধর্মচর্চাকে বিদাত আখ্যা দিয়ে এসেছে, ওরস উৎসবকে ইসলাম বিরোধী বলে প্রচার চালিয়েছে। এখন সেই বয়ান হাতে অস্ত্র তুলে দিচ্ছে কর্মীদের, আর প্রশাসন সেটা দেখেও না দেখার ভান করছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটা মানুষকে পুড়িয়ে মারা, এটা কোনো ধর্মীয় উদ্যোগ নয়, এটা পরিকল্পিত সন্ত্রাস। অথচ এই সংগঠনগুলোই এখন রাজনীতির মাঠে নিজেদের ধর্মের রক্ষক হিসাবে জাহির করে বেড়াচ্ছে। মাকামের হিসাব বলছে, 2024 সালের 5 আগস্ট থেকে এ পর্যন্ত মোট 103টি হামলার প্রমাণ মিলেছে। সংখ্যাটা কমেছে ঠিকই, কিন্তু কমা মানে তো সমাধান নয়। একটা রাষ্ট্র যখন নিজের নাগরিকের ধর্মচর্চার অধিকার রক্ষা করতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না, ক্ষতিপূরণ দিতে গড়িমসি করে, তখন সেই ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই, না ইউনূসের অন্তর্বর্তী সরকারের, না এখনকার বিএনপি সরকারের,
আর অবশ্যই না জামায়াত খিলাফাত মজলিসের মতো সংগঠনগুলোর, যাদের নাম বারবার এসব হামলার মামলায় উঠে আসছে। এখন প্রশ্ন হল, সরকার আর এই দলগুলো নিজেদের পক্ষে যুক্তি দেবে অবশ্যই, বলবে মামলা চলমান, তদন্ত শেষ হয়নি, 7 জন গ্রেপ্তার হয়েছে, সেটাও তো একটা অগ্রগতি। কিন্তু এই যুক্তিগুলো তখনই গ্রহণযোগ্য হবে যখন বিচার প্রক্রিয়া সত্যিই স্বচ্ছ ও দ্রুত হবে, আর ক্ষতিগ্রস্ত মানুষগুলো অন্তত একটা ন্যায্য ক্ষতিপূরণ পাবে। তার আগ পর্যন্ত সংখ্যাগুলো শুধু সংখ্যাই থেকে যাবে, আর মাজারের উঠানে ঝরা রক্ত শুকিয়ে যাবে বিচারহীনতার ধুলোর নিচে পদদলিত হয়ে। এদিকে তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের উপচে পড়া ভিড় আর রাষ্ট্রীয় শোকের আবহের মধ্যেও উপস্থিত সবার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছে একটি ছোট্ট কফিন। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিশাল ও গম্ভীর আয়োজনের মাঝে রাখা সেই কফিনটি ছিল খামেনির মাত্র 14 মাস বয়সে নাতনি জাহারা মোহাম্মদী গোল পাইগানির মরদেহবাহী। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো এই ছোট্ট কফিনটি যখন অন্য বড় বড় কফিনগুলোর পাশে রাখা হয়, তখন সেখানে উপস্থিত সমবেত হাজারো মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়েন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এই বিদায়ের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বর্তমানে বিশ্বজুড়ে এক অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জাহারা মুহাম্মদী গোলপাইগানি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনির পরিবারের সদস্যদেরই একজন। খামেনির ওপর চালানো সেই হামলায় তার পরিবারের অন্য সদস্যরাও প্রাণ হারান। শেষ বিদায় অনুষ্ঠানে খামেনির কফিনের পাশাপাশি তার পরিবারের অন্য সদস্যদের কফিনও সারিবদ্ধভাবে রাখা হয়েছিল, যার ঠিক পাশেই স্থান পায় শিশু জাহারার কফিনটি। কফিনের পাশে রাখা শিশুটির একটি নিষ্পাপ ছবি উপস্থিত জনতাকে আরও বেশি আবেগাপ্লুত করে তোলে। জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপস্থিত বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক কর্মকর্তা এবং সাধারণ মানুষ নীরবে ও গভীর শ্রদ্ধায় শিশুটির প্রতি তাদের শেষ ভালোবাসা জানান। রাষ্ট্রীয় এই মহিমান্বিত আয়োজনের ভূ-রাজনৈতিক গুরুত্ব যত বড়ই হোক না কেন, ছোট্ট জাহারার কফিনটি মূলত যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক ক্ষতির এক গভীর ও নির্মম প্রতীক হিসেবে সবার সামনে উন্মোচিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই হৃদয় বিদারক ছবিটি নিয়ে বিশ্বজুড়ে সাধারণ নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন যে একটি শিশুর এমন ছোট্ট কফিন মূলত সংঘাত ও যুদ্ধের ভয়াবহ এবং নিষ্ঠুর মানবিক মূল্যকে সবচেয়ে নির্মমভাবে পুরো পৃথিবীর দরবারে স্মরণ করিয়ে দেয়। জাহারার এই আকস্মিক ও অকাল বিদায় তাই কেবল একটি প্রভাবশালী পরিবারের ব্যক্তিগত শোকের ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক সংঘাতের মধ্যে কিভাবে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে তার এক মর্মান্তিক ও জীবন্ত স্মারক হিসেবে আন্তর্জাতিক মহলে উঠে এসেছে। এই ছোট্ট কফিন যেন বিশ্ববিবেককে আরও একবার কঠোরভাবে মনে করিয়ে দেয়, প্রতিটি শিশুর জীবনই অমূল্য, আর যুদ্ধের সবচেয়ে বড় ও নির্মম মূল্য দিন শেষে কোনো না কোনো নিরপরাধ শিশুই দিয়ে থাকে। ভারত থেকে ৫,৫০০ টন চাল মোংলায় পৌঁছেছে, তবু বাজারে গিয়ে দেখুন দাম কমেনি ১ টাকাও। উল্টো ১ মাসে চালের কেজিতে বেড়েছে ২ থেকে ১০ টাকা। পোলাওয়ের চাল তো এখন প্রায় বিলাসী পণ্য, কেজি ১৮০ টাকা। এই সরকার ক্ষমতায় বসেছে মাত্র কয়েক মাস, অথচ মানুষের হেসেলে আগুন জ্বলতে শুরু করেছে এরই মধ্যে। এলসি বন্ধ রেখে আমদানি আটকে দেওয়া, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা, মিল মালিকদের কাছ থেকে পোলাওয়ের চাল কেনা, এসব সিদ্ধান্তের মাশুল গুনছে সাধারণ ক্রেতা। জ্বালানির দাম বাড়িয়ে পরিবহন খরচ বাড়িয়ে দেওয়ার প্রভাব পড়েছে মাছ আর মুরগির দামেও। ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১ লাফে ১৯০ টাকা। ২০০১ থেকে ৬ সালের বিএনপি জামাত জামানার কথা মনে আছে তো? নিত্যপণ্যের বাজার তখনও লাগামহীন ছিল। সিন্ডিকেট আর মিল মালিকদের স্বার্থ রক্ষা হতো, ভুক্ত সাধারণ মানুষ। ২০২৬ সালে এসে সেই পুরনো চিত্রটাই যেন আবার ফিরে আসছে, শুধু চেহারা বদলেছে, নীতি বদলায়নি। তবে বাস্তবতা একপাক্ষিক নয়। মিল মালিকদের একাংশের দাবি এই দাম বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়, বরং অনিয়ন্ত্রিত আমদানি ঠেকিয়ে দেশীয় চাল কল শিল্প বাঁচানোর চেষ্টা এটা। বাজারে থলি হালকা হাতে ফেরার সময় সেই যুক্তি কতটা মানবেন, সিদ্ধান্ত আপনারই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে ব্যাপক বাদানুবাদে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এক পর্যায়ে জরুরি সভা স্থগিত করা হয়। রোববার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৪র্থ তলায় এই ঘটনা ঘটে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিতর্কিতদের দায় একজন আরেকজনের উপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এ নিয়ে চরম হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথাবার্তা তুই-তোকারির পর্যায়ে চলে যায়। যুবদলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির বিতর্কিত ও দীর্ঘদিন ধরে সংগঠনের নিষ্ক্রিয় থাকা সহসভাপতি ফিরোজ আবদুল্লার অতীত রাজনৈতিক পরিচয় জানতে চান যুবদলের সভাপতি মুন্না। এ থেকেই ঘটনার সূত্রপাত। পাল্টা সাধারণ সম্পাদক নয়নও নিষ্ক্রিয় মোহাম্মদ কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের বিগত আন্দোলনে ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন। অন্য একটি সূত্র জানায়, কমিটির মান ও মর্যাদা নষ্ট হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একে অপরকে দোষারোপ করতে থাকে। সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি মাহমুদুস সালেহিন আরেক সহসভাপতি জিয়াউর রহমান জিয়াকে যথাযথ সম্মান না দেওয়ার বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করেন। এই সময় মাহমুদুস সালেহিনের রাজনীতি না করে পদ পাওয়ার বিষয়ে বেশ কয়েকজন মন্তব্য করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজ আবদুল্লাকে সতর্ক করে বলেন, তুমি সভাপতির স্বাক্ষরে সহসভাপতি হয়েছ। এমন সময় ফিরোজ আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে মিটিং থেকে বের হয়ে যান। পরে উত্তেজনা আরও চরম মাত্রায় পৌঁছালে মিটিং স্থগিত করা হয়।